বউটা তোমার নজরদারিতেই ছিল। মীরা, যদি ওকে না পাওয়া যায় তাহলে কাল থেকে তোমার নাম সম্মান নয়, দুর্ঘটনা হয়ে যাবে। বিয়ে সাজানো মেয়ে আজ নিজেই একটা ঘরের ধ্বংসের কারণ হয়ে গেল। আর সবাই শুনে রাখো, যদি সকাল পর্যন্ত ঋদ্ধিমাকে না পাওয়া যায় তাহলে এই মণ্ডপের আগে মীরা শেঠির ক্যারিয়ার পুড়ে যাবে। কলকাতার এক সন্ধ্যা ছিল। তারিখ ছিল 12ই ফেব্রুয়ারি, আর সময় ছিল সন্ধ্যা 6:10। রবীন্দ্র সরোবরের পাশে তৈরি পুরনো হাবেলি আলো ঝলমল করছিল। আঙিনায় গাদা আর গোলাপের মালা ঝুলছিল। মার্বেলের সিঁড়িতে পিতলের প্রদীপ রাখা ছিল। মূল দরজায় গণেশজির সুন্দর মূর্তি ছিল, যার সামনে প্রতীকী অতিথি মাথা নত করে ভেতরে যাচ্ছিল। সানাইয়ের মৃদু সুর, ঢোলকের বাদ্য আর মেয়েদের বালার জনজনানি মিলে এমন পরিবেশ তৈরি করছিল যেন পুরো শহর একটাই আনন্দে সামিল। এই রাজকীয় বিয়ের পুরো দায়িত্ব ছিল মীরা সেনের উপর, দিল্লির সবচেয়ে বিখ্যাত ওয়েডিং প্ল্যানার। নাম এমন যে বর পরিবারের বিয়ে তাকে ছাড়া অসম্পূর্ণ মনে করা হতো। মীরা প্রতিটি জিনিসকে শুধু সাজসজ্জা নয়, একটা অনুভূতি বানাত। ফুলের রং থেকে ফেরার সময় পর্যন্ত সব তার মনে থাকত। সে বলতো, বিয়ে শুধু দুজন মানুষের মিলন নয়, দুটো ঘরের শ্বাসের তালমেল। তার টিম পুরো হাবেলিতে ছড়িয়েছিল। কেউ অতিথিদের তালিকা দেখছিল, কেউ সঙ্গীতের টাইমিং, কেউ কনে ফুলের গজরা। এর মাঝেই পেছন থেকে একটা পরিচিত গলা এল, তুমি আবার খাওয়া ছেড়ে দিয়েছ, তাই না? মীরা ফিরল। সে ছিল অর্জুন রায়, পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার। তীক্ষ্ণ দৃষ্টি, মাপা কথা বলার ধরন, আর এমন মুখ যাতে কঠোরতাও বিশ্বাসের মতো লাগে। 3 মাস পরে তার আর মীরার বিয়ে হওয়ার কথা ছিল। মীরা হালকা হাসল, তুমি কিভাবে জানলে? অর্জুন একটা ছোট প্লেট তার দিকে বাড়িয়ে দিল, কারণ যতবারই তুমি ঘাবড়াও, তুমি কাজ দ্রুত করো, খাওয়া করো না। মীরা প্লেট নিতে নিতে আসতে বলল, আজকের বিয়ে অনেক বড় অর্জুন, সামান্য একটু ভুলও সবার সামনে হবে। অর্জুন তার চোখে তাকিয়ে জবাব দিল, সারা দুনিয়া যাই বলুক মীরা, আমি এটুকু জানি যে তুমি কখনো কোনো ঘরের সুখের সাথে খেলতে পারো না। মীরা একটু চুপ থাকল। সে রসিকতা করে বলল, এত বিশ্বাস ঠিক নয় সাহেব। অর্জুন বলল, বিশ্বাস তুমি অর্জন করেছ। এটাই সেই মুহূর্ত ছিল যা পরের প্রতিটি আঘাতকে আরও গভীর করার ছিল। এই বিয়ে শুধু রাজকীয় নয়, প্রভাবশালীও ছিল। কনে ছিল ঋদ্ধিমা মল্লিক, জাপুরের বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে। বর ছিল যশবর্ধন সেনগুপ্ত, ইন্দোরের শিল্পপতি পরিবারের ছেলে। দুটো পরিবারের এই বিয়ে পুরো ব্যবসায়িক জগতে চর্চার বিষয় ছিল। মানুষ বলছিল যে এই সম্পর্ক শুধু 2 সন্তানের বিয়ে নয়, দুটো বড় বংশের অংশীদারিত্ব। কিন্তু মীরা শুরু থেকেই কিছু অদ্ভুত অনুভব করেছিল। ঋদ্ধিমা প্রতিটি অনুষ্ঠানে হাসত ঠিকই, কিন্তু তার চোখ বারবার দরজার দিকে চলে যেত, যেন সে কারো জন্য অপেক্ষা করছে না, কাউকে ভয় পাচ্ছে। তার মা পুজো বসেছিলেন, কিন্তু তাদের হাত কাঁপছিল। আর সবচেয়ে বেশি অস্থির লাগছিল তার কাকা মহেশ মল্লিককে। মহেশ বাইরে থেকে পরিবারের সবচেয়ে বুদ্ধিমান, সংযত ও দায়িত্বশীল মানুষ লাগত। সেই অতিথিদের স্বাগত জানাচ্ছিল, সেই নিরাপত্তার ব্যবস্থার দিকে নজর রাখছিল, সেই বারবার বলছিল, এই বিয়েতে কোনো খামতি রাখা যাবে না। কিন্তু মীরা লক্ষ্য করল, সেই ঋদ্ধিমার সাথে কথা বলার সময় অনেক আস্তে বলতো, আর ঋদ্ধিমা প্রতিবার চোখ নামিয়ে নিত। রাত 8:25 মেহেদির অনুষ্ঠান শুরু হলো। ঢোলকে মেয়েরা গাইছিল মেহেদি হায় রচনে ওয়ালি। বাতাসে কেশর, আতর আর তাজা ফুলের সুবাস ছিল। কনের হাতে মেহেদি লাগছিল। ঋদ্ধিমার ডান হাতে ময়ূরের ডিজাইন তৈরি হচ্ছিল, আর বাম হাতে একটা ছোট্ট হ্রদ আর নৌকা। মীরা তার কাছে এল, সব ঠিক আছে তো? ঋদ্ধিমা হাসার চেষ্টা করল, কিন্তু সেই হাসি চোখ পর্যন্ত পৌঁছাল না। সে আসতে বলল, যদি কোনো কনে বিয়ের আগে ভয় পায়, তাহলে মানুষ কি বলে? মীরা স্বাভাবিকভাবে জবাব দিল, বলে নার্ভাস। প্রতিটি মেয়েই হয়। ঋদ্ধিমা অনেক হালকা সুরে বলল, যদি আমি কাল মণ্ডপ পর্যন্ত না পৌঁছাই, তাহলে সবার আগে তোমার নাম নেওয়া হবে। মীরা থমকে গেল। কি মানে? ঋদ্ধিমা তখনই মাথা নামিয়ে নিন। কিছু না, শুধু বিয়ের ভয়। মীরা তাকে পড়তে পারল না। এটাই ছিল তার প্রথম ভুল। রাত 9:10 বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য ঝাপসা হয়ে গেল। সঙ্গীত থামল। তারপর তখনই জেনারেটর চলে গেল। মানুষ হেসে বিশ্বাসটা এড়িয়ে গেল। কিন্তু সেই কয়েক সেকেন্ডে কিছু বদলে গিয়েছিল। ঋদ্ধিমাকে তার বান্ধবীরা মেহেদি শুকানোর জন্য উপরের নিজস্ব স্যুটে রেখে এসেছিল। 10 মিনিট পরে মেকআপ আর্টিস্ট তাকে নিতে গেল। ঘর খালি ছিল। দুপাট্টা চেয়ারে ছিল, মোবাইল মেঝেতে পড়েছিল, একটা কলিরে মুক্ত ভেঙেছিল। প্রথমে একটা মেয়ে ভাবল হয়তো কনে ওয়াশরুমে গেছে, তারপর দ্বিতীয়জন খুঁজল, তারপর তৃতীয়জন। আর কয়েক মিনিটের মধ্যে পুরো হাবেলিতে একটাই কথা গুনগুন করল, কনে পাওয়া যাচ্ছে না। ঢোলক থামল, সানাই থেমে গেল। মানুষ সিঁড়ির দিকে ছুটল। কেউ দরজা বন্ধ করল, কেউ স্টাফকে জিজ্ঞাসাবাদ শুরু করল। মীরা একদম উপরে পৌঁছাল। সে ঘর দেখল, কিছু একটা ভুল ছিল। এটা কোনো মেয়ের পালিয়ে যাওয়ার ঘর মনে হচ্ছিল না। ঋদ্ধিমার ফোন এখানেই ছিল, তার চুড়ির বাক্স, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার বাম স্যান্ডেল বিছানার নিচে পড়েছিল। কেউ নিজের ইচ্ছায় এক পায়ে স্যান্ডেল ছেড়ে যায় না। তখনই পেছন থেকে মহেশ মল্লিকের গর্জানো গলা এল, মীরা, কনে তোমার দায়িত্বে ছিল। সবাই ফিরে তাকাল। মহেশ সরাসরি মীরার দিকে আঙুল তুলল, যদি ঋদ্ধিমা না মেলে,
তাহলে বুঝে নাও তুমি শুধু বিয়ে নষ্ট করনি, দ্রুত ঘরের সম্মান ডুবিয়ে দিয়েছ। ভিডে ফিসফিসানি উঠল। কেউ বলল ওয়েডিং টিমের অবহেলা, কেউ বলল আজকাল টাকার জন্য যে কোনো কিছু হতে পারে। তখনই একজন মহিলা আত্মীয় বিশ্বভরা সুরে বলল, বিয়ে সাজানো মেয়ে আজ নিজেই অমঙ্গল বের হলো। মীরার মুখ শক্ত হয়ে গেল। সে জবাব দিতে চাইল, কিন্তু সামনে অর্জুন চলে এসেছিল। সেই রাতে সে নিরাপত্তা সমন্বয়ের জন্য হাবেলিতে উপস্থিত ছিল। এখন পরিস্থিতি বদলে গিয়েছিল। অর্জুন চারদিকে দৃষ্টি ঘুরিয়ে স্পষ্ট ও উঁচু গলায় বলল, যতক্ষণ সত্য সামনে না আসে কোনো সিদ্ধান্তে পৌঁছানো হবে না। এখন প্রতিটি অতিথি নিজের জায়গায় থাকবে, কারো দিকে আঙুল পরে তোলা হবে। মীরা তার দিকে তাকাল। সে আশা করেছিল যে অর্জুন বলবে মীরা এটা করতে পারে না, কিন্তু অর্জুন সেটা বলেনি। সে শুধু এটুকুই করল, সবাইকে থামাল। মীরার জন্য এটুকু যথেষ্ট ছিল না। রাত 9:45 হাবেলির তল্লাশি শুরু হলো। গেস্ট উইং, ছাদ, পেছনের বাগান, রান্নাঘর, সার্ভিস করিডোর সব দেখা হলো। মূল ফটক বন্ধ করে দেওয়া হলো। হ্রদের পাড়ে দাঁড়ানো নৌকাওয়ালাদের জিজ্ঞেস করা হলো। মেহেদি শিল্পী, নাচের দল, ফ্লোরিস্ট, ড্রাইভার সবার গণনা হলো। এর মাঝেই একটা ভিডিও কারো ফোনে এল। ভিডিওটা ঝাপসা ছিল, হয়তো আগে থেকে রেকর্ড করা। তাতে ইদ্দিমার মতো গলা ছিল, যদি আমার সাথে কিছু হয় তাহলে মীরাকে জিজ্ঞেস করো। শুধু এটুকু। ভিডিও সেখানেই কেটে গেল। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। মহেশ যেন সুযোগের জন্যই অপেক্ষা করছিল। সে চিৎকার করল, এখনো কেউ বলবে যে এই মেয়ে নির্দোষ? মীরা ভিডিও ছিনিয়ে দেখল। তার ভেতরে কিছু একটা খচখচ করছিল। গলার ইদ্দিমার হতে পারে, কিন্তু ভয়টা আসল মনে হচ্ছিল না, যেন কাউকে জোর করে বলানো হয়েছে। অর্জুন ফোন ফিরিয়ে নিল। সে মীরার দিকে তাকাল। দৃষ্টিতে সন্দেহ ছিল না, কিন্তু খোলা বিশ্বাসও ছিল না। মীরা আস্তে কিন্তু কাপা গলায় বলল, তুমিও মানবে যে আমি করেছি? অর্জুন একটু থেমে জবাব দিল, আমি মানব যেটা সত্য হবে, কিন্তু একটা কথা এখনো মানি, তোমাকে ফাঁসানো হতে পারে। এটাই ছিল সেই প্রথম স্বস্তি, যা ভাঙা বিশ্বাসের মাঝেও বেঁচে রইল। রাত বাড়তে লাগল। হাবেলির মন্দিরে বসা পণ্ডিত উঠে চলে গেলেন। ফুল নেতিয়ে পড়তে লাগল। অতিথিদের মুখে উৎসবের জায়গায় উত্তেজনা বসে গেল। মীরা নিজেকে সামলাল। সে বসে কাদার মানুষ ছিল না। সে ঘর আবার দেখল। লিডিমার ফোন সেখানেই ছিল, কিন্তু কভারে হালকা হলুদের দাগ ছিল। এই দাগ তখনই লাগে যখন ফোন পুজোর আনিনায় গিয়ে থাকে। অথচ রিদ্ধিমাকে সরাসরি মেহেদি থেকে উপরে নিয়ে যাওয়া হয়েছিল, মানে সে উপরে যাওয়ার আগে অন্য কোথাও গিয়েছিল। তারপর মীরার চোখ পড়ল তার হাতের মেহেদির ছবিতে, যা সে কিছুক্ষণ আগে নিজেই তুলেছিল। ময়ূরের নিচে একটা ছোট্ট ডিজাইন ছিল, 3টে বিন্দু আর আধা চাঁদ। মীরা থমকে গেল। এটা সাধারণ প্যাটার্ন ছিল না। তার মনে পড়ল, রিদ্ধিমা মেহেদি শুরু হওয়ার আগে বলেছিল যে ডিজাইনে হ্রদ, নৌকা আর মন্দির অবশ্যই থাকতে হবে। হ্রদ, নৌকা, মন্দির। হাবেলির পেছনে হ্রদের পাড়ে একটা ছোট্ট শিব মন্দির ছিল, যেখানে সাধারণত অতিথিরা যেত না। মীরা এই কথা অর্জুনকে জানাল। অর্জুন তখনই টিম পাঠাল। মন্দিরের পেছনে সিডির কাছে একটা ছোট থলে পাওয়া গেল। তাতে ইদ্ধিমার অন্য স্যান্ডেল ছিল, আর একটা কাগজে মোড়ানো টুকরো। কাগজে তাড়াহুড়ো করে লেখা ছিল, আমি পালাইনি। শুধু এটুকু। এখন বিশ্বাসটা বদলে গিয়েছিল। রাত 11:20 অর্জুন মীরাকে হাবেলির পেছনের আঙিনায় থামান। চারদিকে হালকা ঠান্ডা ছিল। হ্রদ থেকে বাতাস আসছিল। দূরে কোনো ঘরে মেয়েদের কান্নার শব্দ শোনা যাচ্ছিল। মীরা কঠোর সুরে বলল, যখন সবাই আমাকে দেখছিল তখন তোমার শুধু আইন মনে ছিল। অর্জুন সরাসরি জবাব দিল, যদি সেই সময় তোমার পক্ষে দাঁড়িয়ে যেতাম তাহলে ওরা বলতো আমি তোমাকে বাঁচাচ্ছি। আমাকে সত্যে পৌঁছাতে হতো, তোমাকে হারাতে নয়। মীরার চোখ ভরে এল, কিন্তু সে অশ্রু পড়তে দিল না। আজ প্রথমবার মনে হলো যে উর্দি মানুষের চেয়ে বড় হতে পারে। অর্জুন শান্ত সুরে বলল, আর আমার প্রথমবার মনে হলো যে মেয়েকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি তাকে সবচেয়ে সহজে দোষী বানানো হচ্ছে। এটাই ছিল তাদের প্রথম বড় আবেগময় সংঘাত। আর এখান থেকেই তাদের সম্পর্ক ভেঙে বিকৃত হয়নি, বদলে আরও গভীর হয়ে গেল। পরের সকাল 13 ফেব্রুয়ারি সকাল 7:15 হাবেলির বাইরে মিডিয়া জমে গিয়েছিল। নিখোঁজ কনে, হাই প্রোফাইল ওয়েডিং স্ক্যান্ডাল, ওয়েডিং প্ল্যানার আন্ডার সাসপিশন। মীরার নাম চ্যানেলে ঘুরছিল, কিন্তু সে আরেকটা বিষয় ধরল। হাবেলির সার্ভিস গেট থেকে রাত 9:12 একটা ফুলের ভ্যান বাইরে গিয়েছিল। রেজিস্টারে এন্ট্রি ছিল, কিন্তু ড্রাইভারের মুখ সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছিল না। আর সেই সময় বিদ্যুৎ ঝাপসা হয়েছিল। অর্জুন ফুটেজ আবার দেখল। ভ্যানে তাদেরই ইভেন্ট কোম্পানির স্টিকার লাগানো ছিল, কিন্তু ফন্টটা একটু আলাদা ছিল, নকল স্টিকার। মীরা তখনই বলল, কেউ আমার টিমের নাম ব্যবহার করেছে। তারপর সে আরও বড় একটা বিষয় লক্ষ্য করল। ভ্যানের পেছনে বাঁধা গাদার মালায় একটা বিশেষ ধরনের নীল রিবন ছিল, যা শুধু ভিআইপি মন্দির সাজানোর জন্য রাখা হয়েছিল, সাধারণ ডেকোরের জন্য নয়। মানে যে এই পরিকল্পনা করেছে তার ভেন্যুর ভেতরের বন্দোবস্ত সম্পর্কে জানা ছিল। এটা বাইরের কেউ একা করতে পারে না। সেই দুপুরে মীরার সাথে ইদ্ধিমার মা সবিতা মল্লিকের দেখা হলো। তিনি তার ঘরে ভগবান কৃষ্ণের মূর্তির সামনে বসেছিলেন, চোখ ফোলা ছিল। মীরা আসতে জিজ্ঞেস করল, ইদ্ধিমা কোনো বিষয়ে ভয় পাচ্ছিল? সবিতা প্রথমে কিছু বললেন না। তারপর কাপা হাতে বালিশের নিচ থেকে একটা ছোট্ট
চিরকুট বের করলেন। এটা হলুদের দিন সে আমার আঁচলে লুকিয়ে রেখেছিল। চিরকুটে লেখা ছিল, মা, যদি কিছু উল্টোপাল্টা হয় তাহলে শিব মন্দিরের সিডির নিচে দেখো। মীরা চোখ বন্ধ করে নিন। রিদ্ধিমা ভয় পেয়েছিল, কিন্তু অসহায় ছিল না। সে সূত্র ছেড়ে যাচ্ছিল, মানে কনে দুর্বল ছিল না। সে লড়ছিল। সিডির নিচে আবার দেখতে গিয়ে আরেকটা জিনিস মিল, একটা হোটেলের কার্ড। কলকাতার বাইরে পুরনো হাইওয়েতে অবস্থিত একটা হেরিটেজ গেস্ট হাউসের। অর্জুন তখনই টিম রওনা করিয়ে দিল। দুপুর 3:55 অর্জুন নিজে সেই গেস্ট হাউসে পৌঁছাল। মীরাও তার সাথে ছিল। উপরের তলার একটা ঘরে রিদ্ধিমা পাওয়া গেল। সে বেঁচে ছিল, ভয় পেয়েছিল, কিন্তু ভেঙে পড়েনি। মীরা তাকে দেখতেই সামনে এগোল। রিদ্ধিমা তার হাত ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, আমি পালাইনি, আমাকে লুকিয়ে রাখা হয়েছিল। অর্জুন জিজ্ঞেস করল, কে? রিদ্ধিমার চোখ ভয়ে বড় হয়ে গেল। কাকা, কিন্তু তার সাথে আরেকজন আছে, তার চেয়েও বড়। সে বলল, কয়েকদিন আগে সে মহেশ আর একজন বড় অফিসারের কথা শুনেছিল। তারা বলছিল যে যদি এই বিয়ে শেষ মুহূর্তে ভেঙে যায় তাহলে একটা বড় প্রজেক্ট তৃতীয় কোনো লোকের হাতে চলে যাবে। অনেক টাকা ছিল তাতে। রিদ্ধিমা বিরোধিতা করায় তাকে বোঝানো হয়েছিল, ভয় দেখানো হয়েছিল, আর মেহেদির রাতে ঘর থেকে বের করে লুকিয়ে রাখা হয়েছিল। ভিডিও আগে থেকেই রেকর্ড করানো হয়েছিল। আর মীরার নাম এই কারণে নেওয়া হয়েছিল যাতে সন্দেহ তার দিকেই যায়। অর্জুনের মুখ কঠোর হয়ে গেল। সেই বড় লোকটাকে? রিদ্ধিমা কাঁপতে কাঁপতে নাম নীল, ডিআইজি দেবেন্দ্র চন্দ। অর্জুন যেন জমে গেল। দেবেন্দ্র চন্দ্র শুধু তার ঊর্ধ্বতন অফিসার ছিলেন না, তিনি তার বাবার পুরনো পরিচিত, বাড়িতে আসা যাওয়ার মানুষ, আর প্রায় অভিভাবকের মতো ছিলেন। এখন বিশ্বাসটা শুধু একজন কনে রইল না, এটা অর্জুনের ব্যক্তিগত দুনিয়ার ভেতরে ঢুকে গিয়েছিল। অর্জুনের হঠাৎ কিছু কথা মনে আসতে লাগল। হাভেলির নিরাপত্তা তালিকা খোদ দেবেন্দ্র চন্দ্র ভিআইপি প্রোটোকলের নামে পরিবর্তন করিয়েছিলেন। তিনিই বিদ্যুৎ ব্যাকআপের টিম বদলেছিলেন। তিনিই সকালে ফোনে বলেছিলেন, এই মামলাটা রান অ্যাওয়ে ব্রাইড মনে হচ্ছে, বেশি সাড়া ফেলো না। এখন প্রতীকী কথা তার আসল রঙে দেখা যাচ্ছিল। মীরা তার দিকে তাকাল। এখনো শুধু প্রমাণ চাই? অর্জুন গভীর শ্বাস নিন। এখন সত্য চাই, যে মুখের সামনেই পড়তে হোক না কেন। পরিকল্পনা হলো, সেই বিকেলে পরিবারের তরফ থেকে মিডিয়ার সামনে রিদ্ধিমার উদ্ধার আর সম্মান বাঁচানোর জন্য একটা প্রেস বিবৃতি রাখা হলো। দেবেন্দ্র চন্দ্র আসার কথা ছিল, মহেশ মল্লিকও। সবার মনে হলো বিশ্বাসটা নিয়ন্ত্রণে আনা হবে, কিন্তু আসল খেলা এখন শুরু হওয়ার ছিল। সন্ধ্যা 7টায় হাভেলির মূল আঙিনায় ক্যামেরা লাগানো হলো। মানুষ ভাবছিল রিদ্ধিমা আসবে আর বলবে যে সে চাপে কোথাও চলে গিয়েছিল। দেবেন্দ্র চন্দ্র মাইক সামলালেন, মেয়েটা পাওয়া গেছে, পরিবার সম্মান চায়, তামাশা নয়। তখনই পেছন থেকে রিদ্ধিমার গলা এল, তামাশা তো সেই রাতেই শুরু হয়ে গিয়েছিল কাকু, যখন আপনি আমাকে গায়েব করিয়েছিলেন। পুরো আঙিনা অবাক হয়ে গেল। রিদ্ধিমা সামনে এল, তার সাথে মীরা আর অর্জুন ছিল। মহেশের মুখের রং উঠে গেল। দেবেন্দ্র চন্দ্র তবুও সংযত দেখানোর চেষ্টা করছিলেন। অর্জুন সবার সামনে বলল, মেহেদির রাতে বিদ্যুৎ কেন গেল? সার্ভিস গেট থেকে নকল ভ্যান কেন বের হলো? আর কনের নামে মিথ্যা ভিডিওকে চালাল? এখন সব সামনে আসবে। তারপর স্ক্রিনে ফুটেজ চলল। নকল ভ্যান, মহেশের লোক, দেবেন্দ্রের নিরাপত্তারক্ষীর এন্ট্রি, আর সেই ভিডিও রেকর্ড হওয়ার আগের অংশ, যেখানে কারো গলা শোনা যাচ্ছে, নাম মীরা নিতে হবে, না হলে তোর মা বাঁচবে না। রিদ্ধিমা কেঁদে ফেল। সবিতা মল্লিক মুখে হাত দিলেন। মহেশ চিৎকার করল, এটা মিথ্যা। মীরা সামনে এগোল। তার গলা পুরো আঙিনায় গুনগুন করল, মিথ্যা সেটা ছিল যা আপনি আমার দিকে ছুড়েছিলেন। কনে পালায়নি, গায়েব করা হয়েছিল। আর যে রাতে সবাই আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, সেই রাতে আসল সৌদা সম্মানের নয়, লোভের হচ্ছিল। দেবেন্দ্র অর্জুনের দিকে তাকালেন। ভেবে নাও অর্জুন, একটা বিবৃতি তোমার ক্যারিয়ার গড়তেও পারে, ভাঙতেও পারে। অর্জুন প্রথমবার তার ঊর্ধ্বতনকে দ্বিধাহীনভাবে দেখল এবং বলল, উর্দি আমাকে মিথ্যার সাথে দাঁড়াতে শেখায় না। এটাই ছিল তার চরম মুহূর্ত। সে প্রকাশ্যে দেবেন্দ্র চন্দ্র আর মহেশ মল্লিকের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপহরণ, প্রমাণ নষ্ট করা এবং মিথ্যা অভিযোগে মামলা দায়ের করার ঘোষণা করল। ক্যামেরার ফ্ল্যাশ ক্রমাগত চমকাচ্ছিল। যে আঙিনা গতকাল পর্যন্ত বিয়ের ছিল, আজ সত্যের আকড়া হয়ে গিয়েছিল। 3 সপ্তাহ পরে বিষয়টা সারা দেশে চর্চায় পরিণত হয়ে গিয়েছিল। মীরার নাম পরিষ্কার হয়ে গেল। তার কোম্পানি আবার দাঁড়িয়ে গেল। মানুষ এখন তাকে দোষী নয়, সাহসী বলছিল। রিদ্ধিমাও তার বিবৃতিতে স্পষ্ট বল যে মীরা তার ছেড়ে যাওয়া সংকেত না বুঝলে সে হয়তো কখনো মিলত না। এক সন্ধ্যায়, মহাশিবরাত্রির একদিন আগে, মীরা দক্ষিণেশ্বর মন্দিরের সিঁড়িতে বসেছিল। নিচে শহরের আলো দেখা যাচ্ছিল। মন্দিরে ঘণ্টা বাজছিল। মেয়েরা থালা নিয়ে উঠছিল। অর্জুন তার কাছে এসে থামল। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর অর্জুন বলল, আমি সেই রাতে তোমার পাশে ছিলাম, কিন্তু তোমার যতটুকু দরকার ছিল ততটুকু দেখাতে পারিনি। মীরা শান্ত সুরে বলল, তুমি দেরি করেছিলে। আঘাত সেখান থেকেই লেগেছে। অর্জুন মাথা নামিয়ে নিন। আমি জানি। তারপর মীরা তার দিকে তাকাল। সেই চাহানিতে অভিযোগও ছিল, স্নেহ ছিল, আর একটা দীর্ঘযাত্রার ক্লান্তিও ছিল। সে বলল, বিশ্বাস একবার ভাঙলে ক্ষমায় জোড়া লাগে না, সময়ে জোড়া লাগে। অর্জুন অনেক আস্তে বলল, তাহলে আমি অপেক্ষা করব। মীরার ঠোঁটে হালকা হাসি এল। এবার যদি কোনো মণ্ডপ সাজে, তাহলে তাতে ফুলের আগে সত্য রাখা হবে।
অর্জুন জবাব দিল, আর আমি প্রথমবার উড্ডি ছাড়া শুধু তোমার পাশে দাঁড়িয়ে থাকব। কিছু কনে মণ্ডপ থেকে নয়, ষড়যন্ত্র থেকে গায়েব হয়। কিছু মেয়ে বদনাম হয় না, বদনাম করা হয়। কিন্তু যখন সত্য মেহেদির রঙের মতো উঠে আসে, তখন সবচেয়ে গভীর দাগ মিথ্যার গায়ে লাগে। আর এই রকম মন ছুঁয়ে যাওয়া, জীবন বদলে দেওয়া গল্প যদি আপনি প্রতিদিন শুনতে চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর সাথে বেল আইকন চেপে দিন, যাতে নতুন গল্প সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। আপনি এই ভিডিও এতটুকু দেখেছেন, এর মানে আপনার মন সত্যিই ভালো। এর জন্য আপনাকে দিল থেকে ধন্যবাদ। আর হ্যাঁ, আপনার গ্রাম বা শহরের নাম কমেন্টে অবশ্যই লিখুন, যাতে আমরা আপনাকে মন থেকে শুকরিয়া জানাতে পারি।